বোর্ডে খেয়াল করো সবাই। গত ক্লাসে আমরা ডেবিট ক্রেডিট আলোচনা করেছিলাম এবং বলেছিলাম যে এই শীটের আলোকে প্রত্যেকটা থেকে 2টা বা 3টা করে ডেবিট ক্রেডিট করে নিয়ে আসতে। তো তোমরা বলেছো এখন 12 নম্বরে একটু সমস্যা আছে। তো 12 নম্বরে বলা হয়েছে সকল প্রকার আয় ক্রেডিট। এক্সাম্পল স্বরূপ বলা হয়েছে যে ভাড়া প্রাপ্তি, বাটা প্রাপ্তি, কমিশন প্রাপ্তি। তো যদি বুঝতে সমস্যা হয় তাহলে ওই যে বলেছিলাম 2টা কথা মনে রাখতে, যাহা আসে তাহা ডেবিট, যাহা যায় তাহা ক্রেডিট। এটা কিন্তু আবার আমি বলছি, এটা দিয়ে সব ডেবিট ক্রেডিট করা সম্ভব না। কিছু কিছু ক্ষেত্রে তোমাদের শুরুটা করার জন্য আমি এটা বলেছি, আপাতত মনে রাখো। যখন তোমরা ডেবিট ক্রেডিট নির্ণয় করা শিখে যাবা তখন দেখবা দায়, সম্পদ এগুলা চেনা শিখে গেছো, ব্যয় কোনটা। ঠিক আছে, তো এখানে বলা হয়েছে সকল প্রকার আয় ক্রেডিট। কিছু এক্সাম্পল স্বরূপ দিয়েছে আমি, ভাড়া প্রাপ্তি, বাটা প্রাপ্তি। তো সাপোজ ধরো এরকম একটা কোশ্চেন থাকে, ভাড়া প্রাপ্তি ৳৫,০০০, ভাড়া প্রাপ্তি ৫,০০০ টাকা। তো তো শীট কি বলতেছে, প্রাপ্ত ভাড়া ক্রেডিট, আমাকে খুঁজতে হবে কি ডেবিট। তো ডেবিট খোঁজা মানে কি, যাহা আসে। তো ভাড়া পাওয়ার ফলে আমার কাছে কি আসলো, নগদ টাকা আসছে। আমরা নগদান হিসাব ডেবিট, প্রাপ্ত ভাড়া ক্রেডিট, এটা একটা আয়। ঠিক আছে না? তাহলে বলতে পারি নগদান হিসাব ডেবিট আছে, প্রাপ্ত ভাড়া ক্রেডিট, তাই না? একইভাবে থাকে কমিশন প্রাপ্তি, তাহলে নগদান ডেবিট, প্রাপ্ত কমিশন ক্রেডিট। এগুলো হচ্ছে আয়। আয়ের সম্পূর্ণ ডিটেলস, ব্যয়ের সম্পূর্ণ ডিটেলস, সম্পদের সম্পূর্ণ ডিটেলস এবং অ্যাকাউন্টিং এর ডেবিট ক্রেডিট সম্পূর্ণ আরো ডিটেলস তোমরা যত অধ্যায় আগাবা আরো ডিটেলসে জানতে পারবা। তোমাদের 2 অধ্যায়ে যে ম্যাথগুলো আছে সেখানে হচ্ছে লেনদেন কারণ সহ ব্যাখ্যা করো, সমীকরণ পদ্ধতিতে লেনদেন কারণ সহ ব্যাখ্যা করো। তারপরে আরো বলা হয়েছে যে লেনদেন কি না সেটা উল্লেখ করো। তারপরে মোট সম্পদের পরিমাণ বের করো, মালিকানা সত্ত্বের পরিমাণ বের করো। তো এই সবগুলো অঙ্ক আমরা সিগমেন্ট আকারে ধাপে ধাপে দেখবো। তো আজকে জাস্ট সমীকরণটা বোঝানোর জন্য আমি কিছু এখানে কোশ্চেন নিয়েছি, ঠিক আছে? তো এটা আমি স্ক্রিনে পেজ নাম্বারটা দিয়ে দিব এবং পেজও দিয়ে দিব। তাছাড়া এখন যেটা আমি কোশ্চেন নামে রাখছি এটার আলোকে আমরা সমীকরণ ব্যাখ্যা করাটা শিখবো। ঠিক আছে, তো আমাদের অ্যাকাউন্টিং এর মূল সমীকরণটা হচ্ছে A is equal to L plus E। এটা হচ্ছে মেন সমীকরণ এবং এই সমীকরণের আলোকে যখন আমরা এই হিসাব সমীকরণের প্রভাব দেখাই তখন এই ছকটাই ব্যবহার করি। এটার মাধ্যমে একটা ছক প্রস্তুত করা হয় যাকে আমরা বলি বিবরণী ছক, তাই না? এই বিবরণী ছকে অনেকে অনেক ধরনের সমস্যা থাকে। ঠিক আছে, যে ছক কয়টা হবে, কয়টা ঘর হবে, কখন বাড়বে কখন কমবে। ঠিক আছে, আসলে যারা ডিটেলসে পড়তে পারে তারা বুঝে যে সম্পদ কোনটা, দায় কোনটা, খরচ কোনটা। খরচ হলে তোমার সম্পদ কমে যায়, মালিকানা সত্ত্ব কমে যায়। যদি আয় হয় তাহলে তোমার সম্পদ বেড়ে যায়, মালিকানা সত্ত্ব বেড়ে যায়। মানে যারা ধরে নাও আয় ব্যয় সম্পদ যারা বুঝে তারা সহজে বৃদ্ধি এবং হ্রাস করতে পারে বিবরণী ছকে। কিন্তু 9-এ স্টার্টিং এ যেহেতু এই ছকটা হওয়ার কারণে অনেক ধরনের সমস্যা হয়। তো 9-এর ক্ষেত্রে আমি এই সমীকরণটা বোঝানোর জন্য আমি কিছু রুলস অ্যাপ্লাই করি, অর্থাৎ থিওরিও বলতে পারো। সেটা অনেকাংশে তোমার ছকের সাথে মিল হলেও কিন্তু ওইটা মুখস্থ, যে রুলসটা এখন লিখে দিব এই রুলসটা মুখস্থ করার পর তোমরা দায়, দেনা, সম্পদ, খরচ এগুলো জানতে পারবা না, কিন্তু এই বিবরণী ছকটা প্রস্তুত করতে পারবে। ঠিক আছে, আর বিবরণী ছক প্রস্তুত করার জন্য আমার জানা মতে এই রুলস এর বাইরে কোনো রুলস নাই যেটা আমি এখন লিখে দিব। ঠিক আছে, হয়তো থাকতে পারে, আমার কাছে এটা সহজ মনে হয় যেটা আমি এখন লিখে দিব। তাছাড়া এই রুলস এর ওই যে বললাম সম্পদ, খরচ, দায়, ব্যয় এগুলা জানার জন্য তোমাদেরকে আরো স্ট্রাগল করতে হবে, অর্থাৎ ক্লাস 9 এর জন্য বিশেষ করে। যারা ক্লাস 10-এ আছো
তারা তো মোটামুটি বুঝেছো যে কোনটা সম্পদ, কোনটা দায়, কোনটা খরচ। ঠিক আছে, তো কথা না বলে একটু অঙ্কে যাই। যেমন বিবরণী ছকে আমরা 3 ধরনের ঘর নেই। একটা সম্পদের ঘর নেই, কয়েকটা কয়েকটা দায়ের ঘর নেই, আর একটা মালিকানা সত্ত্বের ঘর থাকে, অর্থাৎ মূলধন একটা ঘর থাকে। তবে দেখো, যারা সমীকরণ বুঝে, সমীকরণের কথা যারা বুঝে, সমীকরণ কিন্তু কথা বলে, যারা সমীকরণের কথা বুঝে তারা সহজে ঘর আইডেন্টিফাই করতে পারে। ঠিক আছে, নাইনদের জন্য বেসিকলি আমি যেটা রুলস অ্যাপ্লাই করি, যেমন এখানে কয়েকটা কোশ্চেন আমি নিচ্ছি, এগুলোর জন্য আমি ডেবিট ক্রেডিট করতে বলি, তারপরে সেখান থেকে ঘর আইডেন্টিফাই করতে বলি। কিন্তু আসলে তো এত সময় থাকে না, পরীক্ষার হলে কি এত সময় থাকে? এত সময় থাকে না। যদি তুমি সমীকরণটা চিনতে পারো তাহলে তোমাকে ডেবিট ক্রেডিট করা লাগবে না, তুমি সহজে ঘরটা কয়টা ঘর হবে সম্পদে, কয়টা ঘর হবে দায়ে, এটা সহজে নির্ণয় করতে পারবা। যেমন দেখো, এখানে এ মানে কি? অ্যাসেট। অ্যাসেট অর্থাৎ কি? সম্পদ, তাই না? সম্পদ। তো এখানে শুধুমাত্র আমার অঙ্কে নির্ধারিত যে সম্পদ সেগুলোরই ঘর হবে, অর্থাৎ নগদ টাকা আমার সম্পদ, আসবাবপত্র সম্পদ, অফিস সরঞ্জাম সম্পদ, তারপরে আসবাবপত্র সম্পদ, দালান করা সম্পদ, ব্যাংক জমা সম্পদ, তাই না? যদি তোমার এন্ট্রি গুলাতে এই সম্পদ গুলো থাকে তাহলে তুমি সম্পদের নামে ঘর করবা। বিক্রয়ের নামে কোনো ঘর হয় না, ক্রয়ের নামে কোনো ঘর হয় না, নির্দিষ্ট কোনো খরচের নামে কোনো ঘর হয় না, যেমন ভাড়া, বেতন, এই খরচের নামে কোনো ঘর হয় না। বুঝতে পারছো? এই খরচগুলোর নামে কোনো ঘর হয় না। ঘর শুধুমাত্র এই এ অংশে শুধুমাত্র সম্পদের নামে ঘর করতে হবে। ঠিক আছে, এখন এই দায়, দায় পাশে শুধু দায়ের নামে ঘর হবে। দায় মানে কি? যারা আমার কাছে টাকা পাবে, লং টার্ম ধরে, মানে দীর্ঘ সময় ধরে যারা আমার কাছে টাকা পাবে তাদের নামে এই দায় অংশে ঘর হবে। বলতে পারি পাওনাদার, ঋণ, ব্যাংক ঋণ। ঠিক আছে, এগুলো হচ্ছে দায়, ইত্যাদি আরো দায় আছে। তাহলে বলবো স্যার বকেয়া বেতনটাও তো দায়, তাহলে বকেয়া ভাড়াটাও তো দায়, তাহলে এদের নামে কোনো ঘর হয় না কেন? এটা দায় সত্য, কিন্তু এটা খরচ। একটু আগে আমি বলেছি খরচের নামে কোনো ঘর এখানে হবে না। এখানে শুধুমাত্র দীর্ঘকাল পর্যন্ত যে দায়গুলা চলমান থাকবে তাদের নামে এখানে ঘর হবে। আর মালিকানা সত্ত্বে এখানে মূলধন নামে একটাই ঘর থাকে, মূলধন ও মালিকানা সত্ত্বে। দুইটা ঘর তোমরা ফিক্স ধরে নিতে পারো 99% সময়। সম্পদের ক্ষেত্রে নগদ ঘর একটা ফিক্স থাকে, আর দায়ের জায়গায় মালিকানা সত্ত্বের ঘর একটা ফিক্স থাকে। এখন এই অঙ্কটা করার জন্য বিবরণী ছকে প্রকাশ করো অথবা সমীকরণে প্রভাব দেখাও, এরকম একটা কোশ্চেন হয়ে থাকে। তো এই অঙ্কটা করার জন্য আমি তোমাদের পাঠ্য বই থেকে সৃজনশীল 3 নাম্বার, 3-এর গ নাম্বার কোশ্চেনটা নিয়েছি, মানে এই স্টার্টিংটা বোঝানোর জন্য। তবে 3-এর গ নাম্বারটা সমাধানের পূর্বে ক খ আছে, সৃজনশীল ক খ আছে। তো আজকে আমি সৃজনশীল করবো না, এই অধ্যায়ের যে মেন অঙ্কটা অর্থাৎ সমীকরণ, এটা নিয়ে আলোচনা করব। নেক্সট অ্যাকাউন্টিং ক্লাসে সৃজনশীল ওয়াই সমাধানে আসবে। ঠিক আছে, তো আজকে শুধু সমীকরণের যে ছকটা কিভাবে বিবরণী ছকে প্রভাব দেখাবা সেটা নিয়ে আলোচনা করব। এটার 3 নম্বর সৃজনশীলের গ নম্বরে দেখো বলা হয়েছে মে মাসের 8, 12, 25 ও 30 তারিখের লেনদেন দ্বারা হিসাব সমীকরণে প্রভাব দেখায়। দেখো আমি 8, 12, 25, 30 তারিখের লেনদেন গুলো নিয়েছি। তো একটু আগে যারা দেখেছো এ ইজ ইকুয়াল টু এল প্লাস ই, সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব, এই ঘরগুলো কিভাবে হবে যদি এই বিষয়টা মাথায় রাখো তাহলে ঘরগুলো চয়েস করা ইজি হয়ে যাবে। ঠিক আছে, আবার অনেকের ক্ষেত্রে আমি বলে থাকি যেগুলো এন্ট্রি নিয়ে আমাকে সমীকরণে প্রভাব দেখাতে বলা হবে সেগুলোর জন্য ছোট্ট করে ডেবিট ক্রেডিট করে নিতে, তাহলে ঘর খোঁজাটা ইজি হয়ে যাবে। তো এখানে আমি দেখাবো যে ডেবিট ক্রেডিট না করেও কিভাবে তুমি ঘর আঁকতে পারবা। তার জন্য আরো 4টা রুলস আছে এই সমীকরণের প্রভাব দেখানোর জন্য। যেমন 1 নাম্বার, মিলে গেলে যোগ, মিলে গেলে যোগ। 2 নম্বর হচ্ছে না মিললে বিয়োগ।
ঠিক আছে। 3 নম্বর হচ্ছে সকল আয়, সকল আয় মূলধনের সাথে যোগ। আর 4 নম্বর রুলস হচ্ছে সকল ব্যয় মূলধন থেকে বিয়োগ। ঠিক আছে। এই যে 4টা রুলস, এই 4টা রুলস অ্যাপ্লাই করে তুমি সহজে সমীকরণের প্রভাব দেখাতে পারবে। কিন্তু এই 4টা রুলসের যে সত্যতা রয়েছে সেটা হলো এই 4টা রুলসের মাধ্যমে তুমি সম্পদ, আয়, দায়, ব্যয় এগুলা কিন্তু যদি এই রুলস অ্যাপ্লাই করো এগুলা চিহ্নিত করতে পারবা না। শর্টকাট ট্রিক যাকে আমরা বলি, এই 4টা পয়েন্ট যদি মনে রাখা হয় তাহলে সমীকরণের প্রভাব দেখানো ইজি। বুঝতে পারছো? এখন খেয়াল করো, প্রথমে এক নম্বর এন্ট্রি খেয়াল করো, 8 নম্বরটা বলা হয়েছে ধারে সেবা সরঞ্জাম ক্রয়, ধারে সেবা সরঞ্জাম ক্রয়। তাহলে একটু আইডেন্টিফাই করো, সেবা সরঞ্জাম কি আমাদের সম্পদ নাকি দায় নাকি ব্যয়? সেবা সরঞ্জাম আমাদের সম্পদ। তাহলে এদিকে সেবা সরঞ্জাম একটা সম্পদের ঘর পাইলাম এবং সেটা আবার হয়েছে ধারে। তো গতকালকে ক্লাসে বলেছিলাম না, ধারে ক্রয় হলে দেখবো যে আমার কাছে আসলো কি, সরি, ধারে ক্রয় হলে দেখবো আমার কাছ থেকে, কারণ ক্রয় সর্বদা ডেবিট, তাহলে ক্রয় ডেবিট হলে আমার কাছে দেখতে হবে গেল কি। যেহেতু ধারে ক্রয় হয়েছে তো আমার কাছে কোনো কিছু তো যায়নি, গেছে, তার মানে দেখবো যে আসবে নাকি যাবে, তার মানে যাবে, আমার কাছে পাবে পাওনাদার। তাহলে এই 8 নম্বর এন্ট্রি থেকে আমি কি কি পাচ্ছি? সেবা সরঞ্জাম একটা সম্পদের ঘর পাচ্ছি এবং ধারে হওয়ার কারণে একটা পাওনাদার দায়ের ঘর পাচ্ছি, তাই না? একটা পাওনাদার দায়ের ঘর পাচ্ছি, একটা সম্পদের ঘর পাচ্ছি। এখান থেকে বুঝতে পেরেছে? এটা প্রথমটা কি ক্লিয়ার হয়েছে? মানে প্রথমটা যখন করলাম সম্পদ পাইলাম আর পাওনাদার, মানে একটা সম্পদ একটা দায় পেয়েছি। এটা যদি পড়ি তাহলে এখান থেকে মক্কেলদের নগদে আইন সেবা দেওয়া হলো, এখান থেকে শুধুমাত্র নগদ নামে একটা ঘর পাচ্ছি, কারণ নগদ লাগত সম্পদ, পরিবর্তনশীল কিন্তু এটা একটা সম্পদ। তাহলে নগদ নামে একটা ঘর পাচ্ছি। তাহলে এদিকে সম্পদের ঘর পেলাম একটা সেবা সরঞ্জাম, এদিকে সম্পদের ঘর পেলাম একটা নগদ। তাহলে সম্পদের ঘর কয়টা পেলাম? 2টা। ব্যাংক থেকে ঋণ, ব্যাংক থেকে ঋণ নিয়েছি, তার মানে এটাকে একটা দায়। তাহলে এই এন্ট্রি থেকে একটা দায়ের ঘর পাচ্ছি। তাহলে সম্পদে পাইলাম 2টা, দায় পাইলাম 2টা। এদিকে পাওনাদার একটা দায় পেয়েছি আর এদিকে ব্যাংক ঋণ নামে একটা দায় পেয়েছি। এরপরে বাকিতে ক্রয়কৃত সেবা সরঞ্জামের মূল্য পরিশোধ। এখন মানে পাওনাদারকে টাকা দিয়ে দিছি, তাহলে পাওনাদার ডেবিট হয়ে যাবে, তাহলে পাওনাদার নামে অলরেডি আমরা একটা ঘর নিয়ে নিচ্ছি, তাই না? এবং এখানে জাবেদা করলে কি হবে? জাবেদা করলে হবে পাওনাদার ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। নগদ নামেও ঘর আমরা নিয়েছি এবং পাওনাদার নামেও ঘর আমাদের আছে। ঘর কিভাবে আইডেন্টিফাই করবা সেটা কি বুঝতে পারছো? এখন সমীকরণটা কি? তারিখ, এই এটাকে, এই ছকটাকে 2 অংশে ভাগ করবো, একটা সম্পদ একটা দায়, অর্থাৎ ধরে নাও এটুকু। এখন এখানে দিলাম সম্পদ, এখানে দিলাম দায়। একটা ছোট্ট একটা ঘর হয় মন্তব্য, ঠিক আছে? মন্তব্যের ঘর নিয়ে পরবর্তী কোনো ক্লাসে আলোচনা হবে। তো সম্পদে পেয়েছি কয়টা ঘর? 2টা, একটা নগদ এবং একটা সেবা সরঞ্জাম, তাই না? এই যে নগদ আর হচ্ছে সেবা সরঞ্জাম। আর দায়ে ঘর পাইছি কয়টা? 2টা, 3টা, 3টা নাকি 2টা বলো তো? দায়ে ঘর পেয়েছি 2টা, আর ওই যে মূলধনের ঘর একটা ফিক্স আছে বলেছিলাম, এটা নিয়ে 3টা টোটাল ঘর, তাই না? এখান থেকে পাওনাদার পাইলাম, এখান থেকে ব্যাংক ঋণ পাইলাম 2টা, আর মূলধন নামে একটা ঘর ফিক্স আছে মালিকানার সাথে। তাহলে দায়ের ঘর কয়টা? 3টা। তাহলে এখানে 3টা ঘর দিব, 1টা 2টা 3টা। ঠিক আছে। এখন সমীকরণের নাম লিখবো, এ সমান সমান সম্পদ সমূহ, সম্পদ সমূহ। আর
তোমাদের বইয়ে এখানে প্লাসের জন্য একটা ঘর আছে, আমি প্লাসকে একসাথে করে এল প্লাস ই লিখে দিই, ঠিক আছে? তোমরা আলাদা করতে চাইলে করে ফেলবা, নাহলে দুটো ঘর একসাথে করলে হবে। এল প্লাস ই অর্থাৎ দায় প্লাস মালিকানা সত্ত্ব, ঠিক আছে? মালিকানা, দায় প্লাস মালিকানা। আর এটা হচ্ছে তারিখের ঘর, তারিখ। প্রথম আমরা সম্পদ পেয়েছি এখানে নগদ, আর হচ্ছে অফিস সরঞ্জাম, তাই না? সেবা সরঞ্জাম, সেবা সরঞ্জাম। আর দায়ের দিকে ঘর পেয়েছি পাওনাদার, ব্যাংক ঋণ, আর হচ্ছে মূলধন, তাই না? ঘর সম্পর্কে ক্লিয়ার হয়েছে? হ্যাঁ। এবং এটা হচ্ছে মন্তব্য, তাই না? মন্তব্য, ঠিক আছে? ঘর কি বুঝছো সবাই? হ্যাঁ। এখন ঘরের বিষয়টা একটা খেয়াল করবা, এই যে ঘরে যে মাঝখানে সমান চিহ্ন আছে না, সমান চিহ্নর এই পাশের অংশকে ডেবিট বিবেচনা করবা, আর ওই পাশের অংশকে ক্রেডিট বিবেচনা করবা। এই পাশের অংশকে ডেবিট বিবেচনা করবা, এই পাশের অংশকে ক্রেডিট বিবেচনা করবা। এখন কথা দাঁড়ায় কি বলতো, এই যে ঘরে যাদের নাম লিখলাম, এই এন্ট্রি গুলো নিয়ে যে সমীকরণে প্রভাব দেখাইতে বলেছে, এই এন্ট্রি গুলো আমি কোথা থেকে, এই যে ঘরের নাম কোথা থেকে আনলাম? এই এন্ট্রি থেকে আনলাম। এখন ঘরের বিষয়ে একটা দিকে খেয়াল করবা যে সমান চিহ্নের এই পাশে যারা আছে এরা কি ডেবিট, সমান চিহ্নের ওই পাশে যারা আছে এরা কি ক্রেডিট, ঠিক আছে? এখন খেয়াল করো, আমি এগুলো যে জাবেদা করব, জাবেদা করার পরে এদেরকে ডেবিট হওয়ার কথা, এদেরকে ক্রেডিট হওয়ার কথা। যদি জাবেদা করে ডেবিট ডেবিট হয়, ক্রেডিট ক্রেডিট হয়, তার মানে মিলে গেল। মিলে গেলে কি হয়? যোগ। আর যদি জাবেদা করার পর ডেবিট ক্রেডিট হয়ে যায়, ক্রেডিট ডেবিট হয়ে যায়, তাহলে মিলে নেই, না মিললে বিয়োগ। আয় হলে মূলধনের সাথে যোগ করব, ব্যয় হলে মূলধন থেকে বিয়োগ করব। কথাটা কি ক্লিয়ার হয়েছে নাকি আরেকবার রিপিট করব? আরেকবার রিপিট করব। আচ্ছা, সমান চিহ্নর এই পাশটা ডেবিট বিবেচনা করবা, ওই পাশটা ক্রেডিট বিবেচনা করবা। এই যে ঘরের নাম আনলাম, সেটা কোথা থেকে? কোশ্চেন থেকে এনেছি, তাই না? এখন এই যে এন্ট্রি গুলো আছে, এদের জাবেদা করলে ডেবিটে যারা আছে ওদেরকে জাবেদা করলে এরা ডেবিট হবে। জাবেদা মিনস ডেবিট ক্রেডিট কে বোঝায়, জাবেদা মিনস ডেবিট ক্রেডিট। এদের যদি আমি জাবেদা করি তাহলে এদেরকে ডেবিট হওয়ার কথা, যদি ডেবিট হয় তাহলে মিলে গেল। এদেরকে ক্রেডিট হওয়ার কথা, যদি ক্রেডিট হয় তাহলে মিলে গেল। একটা জাবেদা কয়টা পক্ষ থাকে? ডেবিট ক্রেডিট দুইটা পক্ষ থাকে, তাই না? তাহলে যদি ডেবিট ক্রেডিট মিলে যায় তাহলে মিলে গেলে কি হবে? যোগ। আর যদি ডেবিট ক্রেডিট করলে না মিলে তাহলে কি হবে? বিয়োগ। অর্থাৎ জাবেদা করলাম নগদ আছে ডেবিটে, জাবেদা করা হয়ে গেল ক্রেডিট, মিলে নেই, বিয়োগ হয়ে যাবে। জাবেদা করলাম অফিস সরঞ্জাম আছে হলো ডেবিটে, হলো ডেবিট, মিলে গেছে, যোগ হয়ে যাবে। খরচ হলে মূলধন থেকে কমাই দিব, আয় হলে মূলধনকে বাড়াই দিব। এটা আমরা অঙ্কটা শুরু করি, তাহলে ডিটেলসে বুঝতে পারবো। ওই 4টা পয়েন্ট একটু আগে যেটা লিখেছিলাম, এটা আসলে তোমরা নামাইছো, ঠিক আছে? এটা তোমরা মনে রাখার চেষ্টা করবা। দেখো, প্রথমে সেবা সরঞ্জাম ক্রয় 40,000 টাকা, তাহলে জাবেদা কি হয়? সেবা সরঞ্জাম ক্রয় হিসাব ডেবিট, এবং ধারে কিনেছে না, পাওনাদার হিসাব ক্রেডিট। তাহলে সেবা সরঞ্জাম ক্রয় ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট। দেখো, সেবা সরঞ্জামকে ডেবিট হওয়ার কথা, জাবেদা করলে কি হয়? ডেবিট হয়। পাওনাদারকে ক্রেডিট হওয়ার কথা, জাবেদা করলে কি হয়? ক্রেডিট হয়। মিলে গেছে না? তাহলে যে যে যার যার ঘরে চলে যাবে। মে 8 সেবা সরঞ্জামের ঘরে যাবে 40,000, আর হচ্ছে হলো পাওনাদারের ঘরে যাবে 40,000। ক্লিয়ার বিষয়টা? তাহলে এটার কাজ শেষ। এরপর দেখো 12 নম্বর, 12 তারিখ মক্কেলদের নগদে আইন সেবা দেওয়া হলো 90,000। তাহলে জাবেদা দাঁড়ায় কি? নগদান হিসাব ডেবিট, এবং সেবা দিয়ে আয় করেছি না, সেবা দিয়ে আয় করা বিক্রয় করা একই কথা। সেবা দিয়ে আয় করা বিক্রয় করা একই কথা। যেমন সেবামূলক প্রতিষ্ঠান সেবা দিয়ে ইনকাম করে, আর তোমার ব্যবসায়ী প্রতিষ্ঠান বিক্রয় করে ইনকাম করে। তাহলে সেবা বিক্রয় করা একটা বিক্রয়ের সমান বলা যায় না? তাহলে
নগদে আইন সেবা দেওয়া হলো, তাহলে নগদ টাকা আসছে, নগদান হিসাব ডেবিট। আর সেবা আয় হয়েছে, তাহলে আয় হয়েছে নাকি ব্যয় হয়েছে বলতো? আয় হয়েছে। তাহলে আয় হলে কি হয়? মূলধন থেকে যোগ হয়ে যাবে, আয় হলে মূলধনের সাথে যোগ হয়ে যাবে, তাহলে কি মিলে গেল, তাই না? তাহলে মে 12 নগদের ঘরে যাবে 90,000, আর হচ্ছে মূলধনের ঘরে যাবে 90,000। এটুকু কি বুঝছো নাকি আরেকবার রিপিট করবো আবার? বুঝছো? আচ্ছা, তাহলে এটাও গেল। এই যে দুইটা করলাম না, স্টার্টিং অবস্থায় দুইটা এন্ট্রি কাজ করব, দুইটা করে এদের ফলাফলটা নামাবো। 90,000 সাথে যোগ বিয়োগের কিছু নেই, 90,000 নামবে, 40,000 40,000 নামবে, এই 40,000 40,000 নামবে, এই 90,000 90,000 নামবে। এখানে অনেকের কনফিউশন থাকে, এই বিষয়টা বুঝো। যখন একটা করেছিলাম আমার সাথে যোগ বিয়োগ করার কিছু ছিল না আমার কাছে, তাই আরেকটা এন্ট্রি করেছি, তাই যোগ বিয়োগ করার একটা অংশ পেয়ে গেছি, তারপরে যোগ বিয়োগ করে নামাই দিছি, তাই না? এখন তো অলরেডি আমার কাছে একটা জের আছে, যাকে আমরা উদ্ধৃত বলি। এখানে অনেক সময় দেখবা তোমাদের গাইডে বই উদ্ধৃতের একটা ঘর আছে, তাহলে উদ্ধৃতের পরিমাণ তো আমার কাছে আছে। এখন কি আমি আবার দুইটা করব? এখন একটা করব, আবার উদ্ধৃতের সাথে যোগ বিয়োগ করে নামাবো, আবার একটা উদ্ধৃত পাবো, আবার এটা করব, আবার ওই উদ্ধৃতের সাথে যোগ বিয়োগ করে এটা নামাবো। এখন তোমাদের গাইডে আবার তোমার টেস্ট পেপারে অনেক ক্ষেত্রে দেখা যায় সবগুলো একসাথে লিখে শেষে গিয়ে যোগ বিয়োগ করে। এইভাবে করলেও হয়, একটা ইজি মেথড কাজ করে। যেমন কিভাবে তুমি ইনস্ট্যান্ট তোমার হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করতে পারছো যে তোমার অঙ্ক এতটুকু হলো কিনা। যেমন দেখো, এই পর্যন্ত তোমার 90,000 40,000 যোগ করলে কত হয়? 1,30,000। আবার এদিকে দেখো 40,000 90,000 যোগ করলে কত হয়? 1,30,000। তার মানে তোমার এই দুইটা এন্ট্রি সঠিকভাবে বসেছে, তুমি যাচাই করতে পারছো। যদি তুমি এটা যোগ বিয়োগ না করতা তাহলে কি যাচাই করতে পারতাম? অনেক সময় দেখবা গাইডের শেষে গিয়ে করেছে, ওইটাও হবে, এটাও হবে। ঠিক আছে? যদি তুমি অ্যাডভান্স হয়ে যাও, যখন তুমি অ্যাডভান্স হয়ে যাবে যে তোমার দ্বারা ভুল হবে না, তখন তোমাকে ইনস্ট্যান্ট যোগ বিয়োগ করার দরকার নেই। সময় বাঁচানোর খাতিরে তুমি একবারে শেষে গিয়ে যোগ বিয়োগ করতে পারো। এটা যে করতেই হবে ওইভাবেই করতে হবে এটা কোনো ম্যান্ডেটরি ফ্যাক্ট না, এটা জাস্ট করা হয় সময় বাঁচানোর জন্য। অ্যাকাউন্টিং অনেক ঘর কাটা লাগে, তো সময় একটু বেশি লাগে, বুঝতে পারছো? তো সময়টাকে বাঁচানোর জন্য এই যোগ বিয়োগের কাজটা অনেক ক্ষেত্রে স্কিপ করা হয়। এরপর দেখো, ব্যাংক থেকে ঋণ নেওয়া হলো 1,00,000 টাকা, তাহলে জাবেদা কি হয়? নগদান হিসাব ডেবিট, ব্যাংক ঋণ ক্রেডিট। দেখো, নগদকে ডেবিট হওয়ার কথা, জাবেদা করলে নগদান ডেবিট হয়। আর ব্যাংক ঋণকে ক্রেডিট হওয়ার কথা, জাবেদা করলে ব্যাংক ঋণ ক্রেডিট হয়। এই সমীকরণ করার জন্য কিন্তু ডেবিট ক্রেডিট শুদ্ধভাবে করাটা খুব গুরুত্বপূর্ণ। যদি ডেবিট ক্রেডিট শুদ্ধভাবে করতে না পারো তাহলে সমীকরণ কোনো দিনই মিলাতে পারবে না। তাই ডেবিট ক্রেডিট সাকসেসফুল ভাবে শিখার এবং করার চেষ্টা করবা। তাহলে দেখো 25 নম্বর করে কি পেলাম? নগদান ডেবিট, ব্যাংক ঋণ ক্রেডিট। তাহলে নগদকে ডেবিট হওয়ার কথা ডেবিট হয়েছে, ব্যাংক ঋণকে ক্রেডিট হওয়ার কথা ক্রেডিট হয়েছে, তার মানে কি মিলে গেছে। তাহলে মিলে গেলে যে যে যার যার ঘরে চলে যাবে। মে 25 নগদে আসবে 1,00,000 এবং ব্যাংক ঋণে যাবে 1,00,000। এরপরে উদ্ধৃত টেনে দাও, এখানে থাকবে 90,000, এখানে হবে 1,00,000, এখানে হবে 40,000, এখানে হবে 40,000, এখানে হবে 1,90,000। এইটুকু শুদ্ধতা যাচাই করো, কত হয়? 1,90,000 40,000 কত হয়? 2,30,000। 1,90,000 1,90,000 40,000 2,30,000, তার মানে এইটুকু আমার অঙ্কটা ঠিক আছে, তাই না? এরপর দেখো সর্বশেষ এন্ট্রি, বাকিতে ক্রয়কৃত সেবা সরঞ্জামের মূল্য পরিশোধ। বাকিতে ক্রয়কৃত সেবা সরঞ্জামের মূল্য পরিশোধ, তাহলে জাবেদা দাঁড়ায় কি? আমার কাছে যে টাকা পাইতো তাকে পরিশোধ করে দিছি, তাই না? একটু যদি খেয়াল করো, বাকিতে ক্রয়কৃত সেবা সরঞ্জামের মূল্য পরিশোধ করছি। আমি কাউকে পরিশোধ কখন করব? যদি সে পায় তাহলে না পরিশোধ করব। আর যে আমার কাছে পায় সে কে বলতো? পাওনাদার নাকি দেনাদার? যে আমার কাছে পায় সে আমার পাওনাদার, যে পায় সে আমার পাওনাদার না, যে আমাকে দিবে সে আমার দেনাদার, ঠিক না? যে পাবে সে পাওনাদার, যে দিবে সে দেনাদার। তো এখানে বলেছে বাকিতে ক্রয়কৃত সেবা সরঞ্জামের মূল্য পরিশোধ, তার মানে তাকে যে আমি পরিশোধ করছি অবশ্যই সে আমার কাছে পাইতো।
সে আমার পাওনাদার ছিল। তো পাওনাদার সর্বদা কি হয়, আমাদের শিটে লেখা ছিল পাওনাদার সর্বদা ক্রেডিট, আর পরিশোধ করলে কি হয়, ডেবিট। তাহলে এখানে তাকে পরিশোধ করে দেওয়া হয়েছে, তাহলে পাওনাদার কি হয়ে যাবে, ডেবিট হয়ে যাবে। তা পাওনাদারকে পরিশোধ করার ফলে আমার কাছ থেকে কি চলে গেল, নগদ টাকা চলে গেল। তাহলে বলতে পারি কি পাওনাদার হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। এখন দেখো সবকিছু কিন্তু উল্টা উল্টা হয়ে গেল। নগদকে ডেবিট হওয়ার কথা, এই জাবেদা করলে নগদান ক্রেডিট হয়ে যায়। আর পাওনাদারকে ক্রেডিট হওয়ার কথা, এই জাবেদা করলে পাওনাদার কি হয়ে যায়, ডেবিট হয়ে যায়। ঠিক আছে, তাহলে যে যে যাদের ঘরে যাবে তবে বিয়োগ হবে, তাই না? কি হবে, উল্টা হয়েছে তাই বিয়োগ হবে। বাকিতে ক্রয়কৃত সেবা সরঞ্জামের মূল্য পরিশোধ 30,000। তাহলে পাওনাদার ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। নগদকে ডেবিট হওয়ার কথা, সে ক্রেডিট হয়েছে, মিলে নাই, বিয়োগ হয়ে যাবে কত, 30,000 টাকা। 30,000 টাকা। এবং পাওনাদারকে ক্রেডিট হওয়ার কথা, সে কি হয়েছে, ডেবিট, সেটাও মিলে নেই, তাহলে সেও বিয়োগ হয়ে যাবে। বুঝছো নাকি বুঝো নাই? হ্যাঁ, বুঝছো নাকি আরেকবার রিপিট করব? আচ্ছা, এরপরে যে নামাই দিব, 90,000 সাথে যোগ বিয়োগ করার কিছু নেই, 90,000 নামবে। 1 লাখের সাথে যোগ বিয়োগের কিছু নাই, 1 লাখ নামবে। আর 40 থেকে 30 গেলে কত হবে, 10,000। যখন বিয়োগ হবে তোমরা বিয়োগের টাকাকে মাস্ট বি ব্র্যাকেটে লিখবা, ঠিক আছে? আবার 40-এর সাথে যোগ বিয়োগের কিছু নেই, 40 নামবে। আবার 1 লাখ 90 থেকে 30 গেলে 1,60,000। ঠিক আছে, এরপরে আমাকে এটাকে মিলাই দিতে হবে। সেটা মিলাবা যেভাবে, তোমরা তো ঘর করবা কি দিয়ে, পেন্সিল দিয়ে। তাহলে এই যে এক্সট্রা যে দাগগুলো পাবা সেগুলাকে মুছে দিবা, অর্থাৎ এই যে এই দাগটাকে মুছে দিবা, এটাকে মুছে দিবা। এরপরে এটা এটা যোগ করে যা হবে, এই 3টা যোগ করে তাই হবে। তাহলে এই 2টাকে যোগ করে কত হয়, 2 লাখ, তাই না? আর 1 লাখ, 1,90,000 আর 10,000 যোগ করলে কত হবে, 2 লাখ। ঠিক আছে, এই সমীকরণটা বোঝানোর ক্ষেত্রে অনেক কথা বলেছি, হয়তো ভিডিওটা অনেক লম্বা হয়েছে, তো তোমরা ধৈর্য সহকারে দেখবা। এবং এরকম আরেকটা অঙ্ক আছে তোমাদের বইয়ে, সেটা হচ্ছে 7 নম্বর অঙ্ক। তোমরা 7 নম্বর অঙ্কটা করার চেষ্টা করবা। 7 নম্বর অঙ্কের হচ্ছে হলো গ, এটা তোমরা করার চেষ্টা করবা। আর তোমাদের সাথে যারা দেখবে তারা যদি শিখতে পারলো তো আলহামদুলিল্লাহ।